তাহলে দেখো, আগের দিন আমরা আহ প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচার করেছিলাম, তাই তো? আজকে আমরা প্লাজমা মেমব্রেনের ফাংশন, সেখান থেকে সেল ওয়াল দেখে নিউক্লিয়াসটা অব্দি দেখি শেষ করা যায় কিনা। তাহলে প্লাজমা মেমব্রেনের ফাংশন, এর আগের দিন মনে আছে তো? প্লাজমা মেমব্রেনের এই যে ফ্লুইড মোজাইক মডেলটা, এগুলো কিন্তু খুব ভালো করে পড়ো। এগুলোই আসবে এক্সামে। তো আমরা চলে আসি হচ্ছে প্লাজমা মেমব্রেনের ফাংশন। রাখতে হবে। আমি তো তাহলে পিছিয়ে যাচ্ছি তো, সবগুলো ব্যাচের টাইম পিছিয়ে যাবে। দেখো, 1 নম্বর প্লাজমা মেমব্রেনের ফাংশন, কথা বলো না এদিকে। 1 নম্বর প্লাজমা মেমব্রেনের যেটা ফাংশনস, নাম্বার 1 হচ্ছে তোমার সেলকে প্রপার শেপ প্রোভাইড করা। যদিও অত ভালো শেপ দিতে পারে না, যেহেতু এটা ফ্লুইড ফ্লুইড মোজাইক মডেল, মানে কি ফ্লুইড, মোটামুটি একটা শেপ দেয়। 2 নম্বর যেটা হচ্ছে পার্শিয়াল প্রোটেকশন প্রোভাইড করা, কিছু প্রোটেকশন দেয় সেলকে। মেইন যেটা প্লাজমা মেমব্রেনের কাজ, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট সাবস্ট্যান্সেস ইন অ্যান্ড আউট অফ দ্য সেল। এটা হচ্ছে মেইন ফাংশন। ইন অ্যান্ড আউট অফ দ্য সেল কিছু সাবস্টেন্সকে ট্রান্সপোর্ট করা, যাওয়া আসা করানো। তো এই ট্রান্সপোর্ট করার যে এবিলিটি, এটাকে পারমিয়েবিলিটি বলে। পারমিয়েবিলিটি, ঠিক আছে? Permeability is the ability to allow something to transport in and out of the cell, এটাকে পারমিয়েবিলিটি বলে। এবার পারমিয়েবিলিটি অনেক টাইপের হয়। একটা হচ্ছে তোমার ফ্রিলি পারমিয়েবল, একটা হচ্ছে কি ফ্রিলি পারমিয়েবল, একটা হচ্ছে তোমার সেমি পারমিয়েবল। সেমি পারমিয়েবল আর একটা হচ্ছে তোমার সিলেক্টিভলি পারমিয়েবল। সিলেক্টিভলি পারমিয়েবল। এক কাজ করি, সেমি পারমিয়েবলটাকে, আর সেমি পারমিয়েবলটাকে পরে রাখি, আর সেমি পারমিয়েবলটাকে পরে রাখি, আর সিলেক্টিভলি পারমিয়েবলটাকে আগে রাখি। আচ্ছা, এটা আমি মুছে দিয়েই করে দিই। সিলেক্টিভলি পারমিয়েবল আর হচ্ছে সেমি পারমিয়েবল। মনে করো একটা বিশাল একটা ওয়াল আছে। এই ওয়ালে একটা বিশাল বড় দরজা আছে, ঠিক? তাহলে এই দরজা দিয়ে সবাই ভিতরে ঢুকতে বাইরে বেরোতে পারবে। তাহলে এটা বলবো ফ্রিলি পারমিয়েবল, ঠিক? সিলেক্টিভলি পারমিয়েবল কি, যে একটা ওয়াল আছে, দরজা মানে ঘরের, ওর ওয়ালটা, ওর দরজাটা খুবই ছোট, এরকম। তাহলে এই দরজার সাইজের থেকে যেই জিনিসগুলো বড়, তারা ভিতরে ঢুকতে বা বাইরে বেরোতে পারবে না। শুধু এই দরজার সাইজ বা দরজার সাইজের থেকে ছোট যে জিনিসগুলো, সেগুলোই শুধু যা বাইরে ভিতরে যাওয়া আসা করতে পারবে। তাহলে এটাকে বলবো সিলেক্টিভলি পারমিয়েবল। যেমন আমি যদি এটাকে একটা সেল ভাবি, তো মনে করো বড় বড় প্রোটিন, এই বড় বড় প্রোটিন, ঠিক আছে? তারপরে মনে করো বড় বড় হচ্ছে, মনে করো স্টার্চের বড় বড় মলিকিউল, ঠিক আছে? এইগুলো জিনিস ভিতরে ঢুকতে পারবে না। কিন্তু প্রোটিন কি দিয়ে তৈরি? প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, ছোট ছোট অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, স্টার্চ গ্লুকোজ দিয়ে তৈরি। এগুলো জিনিস ঢুকতে পারবে। তারপরে হচ্ছে
মনে করো ব্যাকটেরিয়া, জার্মস, এগুলোর সাইজ একটু বড় বড় হয়, মানে এই দরজার সাইজের থেকে। এই জিনিসগুলো ঢুকতে পারবে না। তাহলে সেল মেমব্রেন সিলেক্ট করে দিচ্ছে, সিলেক্টিভলি মানে কি, সিলেক্ট করে দিচ্ছে যে কোন জিনিসগুলো ভিতরে বা বাইরে যাওয়া আসা করতে পারবে। তাহলে এটা সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। ঠিক। আর মনে করো একটা রুম আছে, ওই রুমে একটা দরজা আছে, ওই দরজাতে একটা গার্ড বসানো আছে। ঠিক আছে। এবার সাপোজ ছোট ছোট মলিকিউলই ভিতরে ঢুকতে চাচ্ছে, ধরো না ছোট ছোট মলিকিউলই ভিতরে ঢুকতে চাচ্ছে, ধরো না সোডিয়াম আয়ন ভিতরে ঢুকতে চাচ্ছে। কটায় পড়া বলো তো স্যার? না, তাড়াতাড়ি বেরোতে হবে। ছোট ছোট মনে করো সোডিয়াম আয়নই ভিতরে ঢুকতে যাচ্ছে, কিন্তু সেলের ভিতরে সোডিয়াম আয়ন অলরেডি অনেক বেশি আছেই। ধরো না লাগবে না, সোডিয়াম আয়ন এখন লাগবে না, তখন এই গার্ড একে স্টপ করে দিবে, বলবে যে না, এখন ভিতরে ঢোকা যাবে না। বুঝতে পারলা? তাহলে এটাকে বলবো তখন সেমি পারমিয়েবিলিটি। সেমি পারমিয়েবিলিটি ডিপেন্ড করে কন্ডিশনের উপরে, কন্ডিশনের উপরে ডিপেন্ড করে যে কখন জিনিসটা লাগবে কখন লাগবে না, সেটার উপরে ডিপেন্ড করে হচ্ছে, ওটাকে বলা হচ্ছে সেমি পারমিয়েবিলিটি। সিলেক্টিভলি পারমিয়েবিলিটি ডিপেন্ড করে নেচার নেচার অফ সাবস্টেন্স, কোন জিনিসটা ঢুকতে চাইছে একটা। মনে করো অ্যামাইনো অ্যাসিড বা গ্লুকোজ বা মনে করো অক্সিজেন মলিকিউল, বা মনে করো হচ্ছে কার্বন ডাই অক্সাইড বাইরে থেকে, ফ্রিলি না সিলেক্টিভলি না সেমি। সেল মেমব্রেন হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল আর সেমি পারমিয়েবল, দুইটা ভাবে কাজ করে। সেল মেমব্রেন হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল আর সেমি পারমিয়েবল, এই দুটো হয়। ও নেচার অফ দ্য সাবস্টেন্সের উপরে ডিপেন্ড করে অ্যালাউ করে, আর কন্ডিশনের উপরে ডিপেন্ড করে অ্যালাউ করে। সেল ওয়াল অন দি আদার হ্যান্ড ফ্রিলি পারমিয়েবল হয়। তাহলে দেখো, যেহেতু তোমার প্লাজমা মেমব্রেনের ফাংশনটা ট্রান্সপোর্টের রিলেটেড, তাহলে এখানে দেখো জিনিসটা লেখা আছে যে প্লাজমা মেমব্রেন permits the entry and exit of some materials in the cell. Therefore, the plasma membrane is called selectively permeable membrane. শুধু সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেনেরই ডেফিনেশন দেওয়া আছে, সেমি পারমিয়েবল এর দেওয়া নেই, তো যেটা দেওয়া আছে শুধু সেটাই পড়বা। ঠিক। আচ্ছা, এবার আমরা এই যে ডিফিউশন ডিফিউশন এগুলো একটা একটা করে আসবো। তাহলে ট্রান্সপোর্ট, প্লাজমা মেমব্রেনের ফাংশন হচ্ছে কি, ট্রান্সপোর্ট করা। ট্রান্সপোর্ট, সো ট্রান্সপোর্ট কয় রকমের হয়? ট্রান্সপোর্ট আমি বলবো মেনলি দুই রকমের হয়, একটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট আর একটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। প্যাসিভ ট্রান্সপোর্ট আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। প্যাসিভ ট্রান্সপোর্ট মিন্স মুভমেন্ট অফ মলিকিউল ফ্রম হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন without spending any energy, without spending energy is called passive transport. আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কি? Movement of molecule opposite to the concentration of gradient, opposite to concentration gradient. That means low concentration to high concentration with the spending of energy, with the spending of
এনার্জি ইজ কল্ড অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ব্যাপারটা কিছুই না, ধরে নাও এটা সেল, সেলের বাইরে অক্সিজেনের কনসেন্ট্রেশন হাই, সেলের ভিতরে অক্সিজেনের কনসেন্ট্রেশন লো, তাহলে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে অক্সিজেন ভিতরে ঢুকে যাবে উইদাউট স্পেন্ডিং এনি এনার্জি। এবার অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কি? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে, মনে করো সেল, সেলের ভিতরে মনে করো সোডিয়াম আয়ন আছে, সোডিয়াম আয়ন আছে, সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশন হাই, আর সেলের বাইরে সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশন লো। কনসেন্ট্রেশন মানে কি? নাম্বার অফ মলিকিউলস পার ইউনিট ভলিউম ইজ কল্ড কনসেন্ট্রেশন। তো হিসাব মতো কি হাই টু লো মানে ভিতর থেকে বাইরে বের হওয়ার কথা, হিসাবে তাই বলে, তাই কি না? কিন্তু না, হয়তো সেলটার তাও সোডিয়াম আয়নের দরকার আছে, তখন ও লো, লো টু হাই জোর করে সোডিয়াম আয়নকে বাইরের থেকেই ভিতরে ঢুকাবে। আর তার জন্য ওকে কি বলতো, এনার্জি স্পেন্ড করতে হবে। এই এনার্জি কোথা থেকে আসবে? এটিপি বলে একটা মলিকিউল থেকে আসবে। মাইটোকন্ড্রিয়া যখন পড়বো তখন ওখানে আমি বুঝিয়ে দেবো এটিপি কি। এটিপি হচ্ছে ছোট ছোট ব্যাটারির মতো, যে ব্যাটারির মধ্যে এনার্জি স্টোর থাকে। মাইটোকন্ড্রিয়া কিভাবে এটিপি বানায় ওটা মাইটোকন্ড্রিয়া পড়ানোর সময় আমি বলে দেবো। এবার জিনিসটা ভাবো, হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন, হাই টু লো, হাই টু লো আসাটা ইজি, কিন্তু লো টু হাই যাওয়াটা একটু ডিফিকাল্ট। ধরে নাও তুমি একটা তিনতলা বিল্ডিং এ হাই টু লো মানে ওপর তলা থেকে নিচ তলায় নামছো সিঁড়ি দিয়ে, তাহলে তোমারও তো এনার্জি খরচ হবে? হবে না। তাই প্যাসিভ ট্রান্সপোর্টে যেহেতু হাই টু লো, ওপর তলা থেকে নিচ তলা, তাই উইদাউট স্পেন্ডিং এনার্জি। কিন্তু তুমি ধরো নিচ তলা থেকে উপর তলায় উঠছো, এটা তো একদিকে, তাহলে তোমাকে এনার্জি স্পেন্ড করতে হবে। নিচ তলা থেকে উপর তলা মানে লো টু হাই, তাহলে তোমাকে এনার্জি স্পেন্ড করতে হবে। এইগুলো কিছু কিছু কন্ডিশন সেলের মধ্যে হয়। তো প্যাসিভ ট্রান্সপোর্ট তিন রকমের আবার। প্যাসিভ ট্রান্সপোর্ট আর অফ থ্রি টাইপস। একটা হচ্ছে ডিফিউশন, ঠিক, একটা হচ্ছে অসমোসিস, আর একটা হচ্ছে মিডিয়েটেড ট্রান্সপোর্ট, আর একটা হচ্ছে মিডিয়েটেড ট্রান্সপোর্ট। তিন রকমের প্যাসিভ ট্রান্সপোর্ট, যেখানে মলিকিউলস এর মুভমেন্ট হাই টু লো হবে উইদাউট স্পেন্ডিং এনার্জি। বাট ডিফিউশন কি? ডিফিউশন হচ্ছে মুভমেন্ট অফ, মুভমেন্ট অফ সলিউট, মুভমেন্ট অফ সলিউট অর গ্যাস। ঠিক আছে, মানে করো কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, এগুলো ডিফিউশন প্রসেসে হাই টু লো ভিতরে ঢুকবে। ধরো না, এই যে অক্সিজেন যে ভিতরে ঢুকছে, সেলের ভিতরে অক্সিজেন ঢুকছে, তো এটা ডিফিউশন প্রসেসে ঢুকবে। মনে করো বাইরে অক্সিজেনের কনসেন্ট্রেশন হাই, ভিতরে অক্সিজেনের কনসেন্ট্রেশন লো, তাহলে হাই টু লো ভিতরে ঢুকে যাবে। আবার সেলের ভিতরে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, তাহলে সেলের ভিতরে কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন হাই, বাইরে কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন লো, তাহলে সেলের ভিতর থেকে বাইরে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাবে। তো মুভমেন্ট অফ সলিউট অর গ্যাস মলিকিউলস, তারপরে এটা অ্যাড করে দিতে হবে, মুভমেন্ট অফ সলিউট অর গ্যাসিয়াস মলিকিউলস ফ্রম হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন উইদাউট স্পেন্ডিং এনার্জি ইজ নোন অ্যাজ ডিফিউশন। পারবা তো? অসমোসিস কি? অসমোসিস অন দি আদার হ্যান্ড, মুভমেন্ট অফ সলভেন্ট মলিকিউল মানে ওয়াটার মলিকিউল। অসমোসিসটা পরে আরো ডিটেইলে বলতে হবে। মুভমেন্ট অফ সলভেন্ট, সলভেন্ট মানে হচ্ছে ওয়াটার, ওয়াটার মলিকিউল অনলি, মানে সলিউট বা গ্যাস না, অনলি ওয়াটার, ফ্রম ওয়াটারের হাই কনসেন্ট্রেশন টু ওয়াটারের লো কনসেন্ট্রেশন ইজ নোন অ্যাজ অসমোসিস। আর মিডিয়েটেড ট্রান্সপোর্ট কি? মিডিয়েটেড ট্রান্সপোর্ট হচ্ছে ডিফিউশনের মতনই সেম, সেম অ্যাজ ডিফিউশন, বাট
mediated by a protein, mediated by a protein তার মানে হচ্ছে ধরে নাও এটা একটা সেল, ওই যে সেল মেমব্রেনের এরকম প্রোটিন থাকে, ইন্টিগ্রেটেড ইন্টিগ্রাল প্রোটিন মনে আছে? ওই প্রোটিন গুলো দিয়ে কোনো জিনিস ভিতরে ভিতরে ঢুকলো বা বাইরে বেরোলো, কিন্তু ডিফিউশনই হচ্ছে কিন্তু প্রোটিনের থ্রু হচ্ছে, কোনো প্রোটিনের হেল্প নিয়ে হচ্ছে, তাহলে ওটাকে বলা হচ্ছে মিডিয়েটেড ট্রান্সপোর্ট। এটা তো কোনো এনার্জি খরচ হয় না, এটা তো হাই টু লোই হয়, তাই এটা প্যাসিভ ট্রান্সপোর্টের আন্ডারেই পড়বে। এই এই এতগুলো টাইপের ট্রান্সপোর্ট হয়, কে কোনটা বুঝতে পারলো না বলো। তাহলে আমরা চলে আসি প্রথম যেটা ডিফিউশন, যে এগুলো সবই কিন্তু সেল মেমব্রেন করে, এগুলো সবই কিন্তু সেল মেমব্রেন করে। ডিফিউশন করে, অসমোসিস করে, মিডিয়েটেড ট্রান্সপোর্ট করে, অ্যাক্টিভ ট্রান্সপোর্টও করে। তো এগুলো সবগুলোতে এবার এগুলো সবগুলো কভার করলেই আমাদের প্লাজমা মেমব্রেনের ফাংশন শেষ হবে। তাহলে সবার প্রথমে কি আছে, ডিফিউশন। এই যে সাম সাবস্টেন্সেস সাচ অ্যাজ কার্বন ডাই অক্সাইড, কোন কোন জিনিসের ডিফিউশন হয় ওটা দেখবা। কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, ওয়াটার এটসেট্রা ক্যান মুভ অ্যাক্রস দ্য প্লাজমা মেমব্রেন থ্রু এ প্রসেস কল ডিফিউশন। এটা কিন্তু ডিফিউশনের ডেফিনেশন নাই, এটাতে লেখা আছে কি কি জিনিস যাওয়া আসা করতে পারবে। ডিফিউশনের ডেফিনেশন হচ্ছে এই যে এই জায়গাটায় আছে, দাসের পর থেকে খুঁজে বার করো। Diffusion is the spontaneous movement of molecules from a region of high concentration to one of the lower concentration until uniform concentration is finally achieved. যতক্ষণ না দুই দিকে কনসেন্ট্রেশন ইকুয়াল হয়ে যাচ্ছে ততক্ষণ ডিফিউশন হতে থাকবে। চিত্রটা বুঝতে পারছো তো? না বুঝতে পারলে জিজ্ঞাসা করলাম। যেমন এখানে একটা ডিফিউশন তো তোমাদেরকে কেমিস্ট্রিতেও পড়িয়েছি, তাই না? কেমিস্ট্রিতেও ডিফিউশন ছিল। এই যে এখানে এখানে মনে করো এই মলিকিউলস এর কনসেন্ট্রেশন হাই, তো এই হাই টু লো এর দিকে দেখো কিভাবে জিনিসটা এরকম ভাবে ধীরে 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 ছড়িয়ে যাচ্ছে। কতক্ষণ ছড়াবে? যতক্ষণ না ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে ততক্ষণ ধরে ডিফিউশন হতেই থাকে। তো ডিফিউশন প্রসেসে কোন কোন জিনিসের মুভমেন্ট হয় থ্রু প্লাজমা মেমব্রেন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। মেইনলি কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন আর ওয়াটার, যদিও ওয়াটারের ডিফিউশনকে কি বলে, অসমোসিস। ওয়াটারের ডিফিউশনকে বলা হচ্ছে এই যে অসমোসিস বলে। তো হোয়াট ইজ অসমোসিস? অসমোসিসের দুটো ডেফিনেশন আছে, যে কোনো একটা ডেফিনেশন পড়লেই হবে। এখান থেকে এতটা এটাও একটা ডেফিনেশন, আবার এই যে ইটালিক্স এ লেখা আছে যেটা সেটাও একটা ডেফিনেশন। এখানে কিন্তু শুধু মুভমেন্ট অফ ওয়াটার মলিকিউল থ্রু এ সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন ইজ কল্ড অসমোসিস। এখানে কিন্তু কি বলবো যে osmosis is the passage of water only from a region of high water concentration to a region of through a semi-permeable membrane to a region of lower water concentration. তো ডিফিউশনের সাথে অসমোসিসের ডিফারেন্স কি? খুব ইম্পর্টেন্ট। একটাই ডিফারেন্স হচ্ছে ডিফিউশন মানে মুভমেন্ট অফ এনি মলিকিউল, অসমোসিস মানে মুভমেন্ট অফ অনলি ওয়াটার মলিকিউল। ঠিক, ডিফিউশনে আমি কি কোথাও সেমি পারমিয়েবল মেমব্রেন বা সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন কিছু বললাম? না। কিন্তু অসমোসিসের সময় কিন্তু তোমাকে এটা মেনশন করতেই হবে, থ্রু সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। দেখো এখানেও লেখা আছে অর সেমি পারমিয়েবল মেমব্রেন। তাহলে এখানে সেল মেমব্রেনটা সিলেক্টিভলি বা সেমি পারমিয়েবল মেমব্রেনের মতো নেচার মানে বিহেভ করবে। ও অনলি ওয়াটারকে অ্যালাউ করবে, বাকি কিছুকে অ্যালাউ করবে না। এগুলো কন্ডিশনের উপরে ডিপেন্ড করে, হ্যাঁ। যেমন ধরো এইবার অসমোসিসের ব্যাপারটা তো মুভমেন্ট অফ ওয়াটার মলিকিউল ঠিকই, কিন্তু ভাবতে হবে ওয়াটার প্লাস সলিউট। একটা সলিউশন একটা সলিউশন কি কি দিয়ে তৈরি? একটা সলিউশন তৈরি হচ্ছে সলিউট আর হচ্ছে সলভেন্ট। সলভেন্ট দিয়ে তৈরি। ধরো না আমি বলছি স্যালাইন, স্যালাইন একটা সলিউশন। ওর মধ্যে সলিউট কি? সলিউট হচ্ছে সল্ট, সল্ট, আর সলভেন্ট হচ্ছে ওয়াটার। যেটার মধ্যে ডিজলভ থাকে সেটা সলভেন্ট, যে ডিজলভ হয় সে সলিউট, বা যেটার অ্যামাউন্ট কম থাকে
সেটা সলিউট, যেটার অ্যামাউন্ট বেশি থাকে সেটা সলভেন্ট। যেমন দেখো সলিউট 1 2 3 4 5 6, 6টা লেটার। সলভেন্ট 1 2 3 4 5 6 7, 7টা লেটার। তাহলে 7 লেটার মানে ওটা বেশি, তো ওটা সলভেন্ট, বুঝলা, ওয়াটার। আর যেটা কম, 6, যেটা কম সেটা হচ্ছে সলিউট। তো তোমাকে অসমোসিস ব্যাপারটা ভাবতে হলে তোমাকে সলিউট সলভেন্ট দুটাই নিতে হবে। জিনিসটা মনে রেখো যে যদি, এবার আমি একটা চার্টের মতো করে করছি। দেখো, যদি কোনো সলিউশনে সলিউটের কনসেন্ট্রেশন হাই থাকে, মানে ধরো না সল্ট অনেক বেশি আছে, তাহলে বলবো সলভেন্টের কনসেন্ট্রেশন লো, তাহলে বলবো গোটা সলিউশনের কনসেন্ট্রেশনও লো। বুঝলা, ডাইলিউট সলিউশন। ধরো না 1 গ্লাস জল নিলা, ওর মধ্যে অল্প একটু লবণ দিলা, বেশি লবণ দিলা না, তাহলে জল অনেক বেশি। তাহলে সরি, তুমি 1 গ্লাস জল নিলা, জলের মধ্যে অনেক লবণ দিলা, আর লবণের কনসেন্ট্রেশন অনেক হাই, সলিউটের কনসেন্ট্রেশন অনেক হাই, তাহলে সলভেন্টের, সরি এটা ভুল লিখলাম, সলভেন্টের কনসেন্ট্রেশন হয়ে গেল লো, তাহলে ওই সলিউশনটাকে বলবো হাই কনসেন্ট্রেটেড সলিউশন। হাই হাই ওটাকে বলে কনসেন্ট্রেটেড সলিউশন, কনসেন্ট্রেটেড সলিউশন। ঠিক। এবার একটা সলিউশন নিলা, যেখানে সলিউট মানে লবণ খুবই কম মেশানো আছে, লো, তাহলে ওয়াটারের কনসেন্ট্রেশন হয়ে গেল তোমার হাই। তাহলে আমি এই সলিউশনটাকে বলবো একটা লো কনসেন্ট্রেটেড সলিউশন, যেটাকে বলে ডাইলিউট সলিউশন। একটু মনে মনে জিনিসটাকে একটু ভাবো। 1 গ্লাস জল নিলা, 1 গ্লাস জল নিলা, এই জলের মধ্যে সল্ট অনেক মিশালা, প্রচুর সল্ট মিশালা, প্রচুর সল্ট মিশালা, তাহলে ওই জলটা কি খুব ঘন হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে বলবো কনসেন্ট্রেটেড সলিউশন, কনসেন্ট্রেটেড সলিউশন। আর 1 গ্লাস জল নিলা, এই জলের মধ্যে তুমি মনে করো খুব কম লবণ দিলাম, তাহলে বলবো ডাইলিউট সলিউশন। তাহলে এখানে সল্ট, সল্ট হাই, সল্ট ওয়াটার লো। তাহলে দেখো তো, সলিউটের কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে সলিউশনের কনসেন্ট্রেশনটা হচ্ছে, দেখো তো, এ সলিউট হাই হলে সলিউশন হাই, সলিউট লো হলে সলিউশন লো। তো কোয়েশ্চেনের সময় অনেকেই বলতো তোমাকে সলিউশনের কনসেন্ট্রেশন দিয়েও যিনি কোয়েশ্চেনটা দিতে পারে, তোমাকে সলিউটের কনসেন্ট্রেশন দিয়েও কোয়েশ্চেনটা দিতে পারে, আবার তোমাকে সলভেন্টের কনসেন্ট্রেশন দিয়েও কোয়েশ্চেনটা দিতে পারে। তার জন্য এই রিলেশনশিপটা জানাটা খুব জরুরি, যে সলিউট লবণ বেশি বা চিনি বেশি, তার মানে জল কম, তার মানে ওটা হাইলি কনসেন্ট্রেটেড সলিউশন, খুব ঘন। লবণ বেশি বা চিনি বেশি মানে কি, মিষ্টির শিরা, ধরো ওটা কি খুব গাঢ় হয়, এটা কি না গাঢ় হয়, ওটা হাইলি কনসেন্ট্রেটেড সলিউশন, চিনি বেশি জল কম। আর একটা শরবত বানিয়েছো যেটাতে চিনি কম জল বেশি, তাহলে ওটা ডাইলিউট, তাহলে সলিউশনটাও লো সলিউশন হয়ে গেল। এটুকুনি ক্লিয়ার? তো এবার ব্যাপারটা হচ্ছে যে, ধরে নাও অসমোসিস জিনিসটাতে আমাকে তাহলে শুধু, যদিও অসমোসিস মানে হচ্ছে মুভমেন্ট অফ অনলি ওয়াটার, কিন্তু আমাকে সলিউটের ব্যাপারটাও নিতে হবে, সলিউট আর ওভারঅল সলিউশনের ব্যাপারটাও নিতে হবে। তো ধরে নাও তোমাকে এরকম একটা কন্ডিশন দিল, এরকম একটা কন্ডিশন দিল, ধরে নাও একটা বিকারের মধ্যে রেইজিন রাখা আছে, রেইজিন, কিশমিশ রাখা আছে। এবার এই রেইজিন এইটাকে তুমি শুধু ওয়াটারের মধ্যে রেখেছো, জল, ওয়াটারের মধ্যে রেখেছো। এবার রেইজিনের যে স্কিনটা আছে, এই স্কিনটা মনে করো সেমি পারমিয়েবল মেমব্রেন, তার মানে ও শুধু ওয়াটারকেই অ্যালাউ করে ভিতরে আর বাইরে যাওয়া আসা করার জন্য। এবার রেইজিনের ভিতরে কি আছে বলো তো? রেইজিনের ভিতরে সুগার আছে, আর ওয়াটার আছে কি নাই বলো?
প্লাস ওয়াটারও আছে, একটু হলেও ওয়াটার আছে, কিন্তু রেজিনের ভিতরে ওয়াটার বেশি না রেজিনের বাইরে ওয়াটারের কনসেন্ট্রেশন বেশি? বাইরে ওয়াটারের কনসেন্ট্রেশন বেশি। কনসেন্ট্রেশন কথাটা বুঝবা, কিন্তু কনসেন্ট্রেশন মানে এখানে অ্যামাউন্ট দিয়ে না, কনসেন্ট্রেশন মনে করো পার ইউনিট ভলিউমের মধ্যে, পার ইউনিট ভলিউমের মধ্যে কতগুলো মলিকিউল আছে সেটাকে কনসেন্ট্রেশন বলে। বুঝলা? কতগুলো ওয়াটারের মলিকিউল আছে, তো বাইরে পার ইউনিট ভলিউমের মধ্যে ওয়াটারের মলিকিউলস এর অ্যামাউন্ট অনেক হাই, কিন্তু ভিতরে পার ইউনিট ভলিউমের মধ্যে ওয়াটারের কনসেন্ট্রেশন অনেক লো। তাহলে ওয়াটার হাই থেকে লো এর দিকে, হাই থেকে লো মানে বাইরের থেকে ভিতরের দিকে ঢুকবে, তখন এই রেজিনটা ফুলে একটা গ্রেপস এর মতো হয়ে যাবে। তাহলে এখানে অসমোসিসে শুধু ওয়াটারই ঢুকছে, সুগার টুগারের কোনো ব্যাপার নেই। এখানে মাঝখানে সেমি পারমিয়েবল মেমব্রেনও আছে। তাহলে এইটা এক ধরনের, যেই ধরনের অসমোসিস যেখানে ভিতরে ঢুকছে, এটা যেই ধরনের অসমোসিস যেখানে ওয়াটার মলিকিউল ভিতরে ঢুকছে, সিস্টেমের ভিতরে ঢুকছে, সেটাকে বলে এন্ডোঅসমোসিস। দুটো ও হবে না, একটা ও হবে, যাই হোক, এন্ডোঅসমোসিস হলো। আর যদি এই এনভায়রনমেন্টটাকে কি বলবো, বাইরে যে ওয়াটারের কনসেন্ট্রেশন হাই, বাইরের ওয়াটারের কনসেন্ট্রেশন হাই মানে সলিউশনের কনসেন্ট্রেশন বলো এবার। ওই যে আগের চার্টটা আমি যে বুঝালাম, সলিউশনের কনসেন্ট্রেশন কি বলো? ডাইলিউট মানে কি লো, সলিউশনের কনসেন্ট্রেশন কিন্তু লো, কারণ বাইরে আছে শুধু ওয়াটার, ওয়াটারের কনসেন্ট্রেশন হাই, সলভেন্টের কনসেন্ট্রেশন হাই, সলিউটের কনসেন্ট্রেশন লো। তাহলে এটা সলিউশনের কনসেন্ট্রেশন লো, এই ধরনের সলিউশনকে বলে হাইপোটনিক সলিউশন। হ্যাঁ, ডাইলিউট তো ঠিকই আছে, মানে উইথ রেসপেক্ট টু দিস রেজিন, with respect to this resin this solution is known as hypotonic solution। তাহলে হাইপোটনিক সলিউশনে সবসময় এন্ডোসমোসিস হয়, বাইরের থেকে ভিতরে তোমার হচ্ছে ওয়াটারের মলিকিউলের মুভমেন্টটা হবে। আচ্ছা, এবার এমন একটা কন্ডিশন দিলাম, যে এখানে মনে করো একটা গ্রেপ রাখা আছে, একটা গ্রেপ রাখা আছে, আর বাইরে সুগার, বাইরে হচ্ছে সুগার, ভাই সুগার আর ওয়াটারের একটা সলিউশন আছে, সুগার আর ওয়াটারের সলিউশন আছে। তো বাইরে দেখা গেল সুগার অনেক হাই, এবার গ্রেপস এর ভিতরেও একটু সুগার থাকে, মিষ্টি হয়, হ্যাঁ কি না? আর গ্রেপস এর ভিতরেও ওয়াটার আছে। তাহলে বাইরে আর ভিতরে রেসপেক্টে দেখা গেল সুগারের কনসেন্ট্রেশন ভিতরে লো, বাইরে প্রচন্ড হাই। মনে করো মিষ্টির শিরার মধ্যে তুমি গ্রেপসটাকে রেখেছো, তাহলে সুগারের কনসেন্ট্রেশন বাইরে হাই মানে কি ওয়াটারের কনসেন্ট্রেশন লো, আর ভিতরে সুগার লো মানে কি ওয়াটারের কনসেন্ট্রেশন হাই। তাহলে ওয়াটার কোন দিক থেকে কোন দিকে যাবে? হাই টু লো, মানে ভিতর থেকে বাইরে চলে যাবে থ্রু সেমি পারমিয়েবল মেমব্রেন। তাহলে এটাও অসমোসিস, কিন্তু এই অসমোসিসে তোমার মুভমেন্টটা বাইরে হচ্ছে, তাহলে এটাকে বলে এক্সোসমোসিস। বুঝলা? এক্সোসমোসিস। আর এই সলিউশনটাতে, এবার বলো আমাকে এই সলিউশনের কনসেন্ট্রেশনটা কিরকম? সলিউশনের কনসেন্ট্রেশন কিন্তু হাই, হ্যাঁ কি না? কারণ সুগার, সুগার মানে কি সলিউট বেশি মানেই সলিউশনের কনসেন্ট্রেশন হাই। তাহলে এই ধরনের সলিউশনকে উইথ রেসপেক্ট টু দিস গ্রেপ, এটাকে বলবো হাইপারটনিক সলিউশন। হাইপারটনিক কি হলো? কালি শেষ হয়ে গেছে, চার্জ শেষ হয়ে গেছে, চার্জ। জিনিসগুলো একবার দেখিয়ে দিই। অসমোসিসের ডেফিনেশন মার্ক করেছো তো? তাহলে তোমরা এখানে প্রথমে এই যে 1 নাম্বার হাইপোটনিক সলিউশনের ডেফিনেশনটা মার্ক করো। এটা না, আগে প্রথমে ডেফিনেশনটা মার্ক করো। ডেফিনেশনটা হচ্ছে যে এখান থেকে এতটা,
যে if the medium surrounding the cell has higher water concentration than the cell, that is the solution is very dilute solution, the cell will gain water by osmosis, such dilute solution is called hypotonic solution. আমি যা বুঝালাম সেই অনুযায়ী ডেফিনেশনটা বুঝতে পারছেন না বলো? If the medium surrounding the cell has higher water concentration, একটা সেল ওর বাইরে ওয়াটার বেশি, ওয়াটার বেশি, ওয়াটার বেশি মানে কি সলিউট, সলিউট মানে সুগার বা সল্ট কম, তাহলে সলিউট কম হলে সলিউশনটা কিন্তু ডাইলিউট হবে, বললাম না চার্টে? সলিউট কম হওয়া মানে এই যে সলিউট লো, সলিউট লো তার মানে সলিউশনও লো, ডাইলিউট এই তো লেখা লিখেছি, তাই কি না? তো ডাইলিউট সলিউশনকে বলা হয় হাইপোটনিক সলিউশন, ডাইলিউট সলিউশনকে বলা হয় হাইপোটনিক সলিউশন। আর তাহলে সেলের, সেল উইল গেইন দ্য ওয়াটার বাই অসমোসিস, সেলটা ফুলে যাবে। তো এরকম হাইপোটনিক সলিউশনে, যদি এরকম হাইপোটনিক সলিউশনে মনে করো তুমি আহ আরবিসি কে রেখেছো, আরবিসি রেড ব্লাড সেল, তাহলে আরবিসি গুলো ফুলে যাবে, হ্যাঁ কি না? ফুলতে ফুলতে এমনও হতে পারে বার্স্ট হয়ে গেল। তা আরবিসি এরকম হাইপোটনিক সলিউশনে বার্স্ট হয়ে যাওয়াকে হিমোলাইজড বলে, হিমোলাইজড। আরবিসির মধ্যে কোন পিগমেন্ট থাকে? হিমোগ্লোবিন। আর লাইসিস মানে ফেটে যাওয়া, তা আরবিসির ওখান থেকে নামটা দিয়েছে হিমোলাইসিস। তো এই হিমোলাইজড কথাটা এটা মনে রেখো। হুম, এই সোয়ালভেন্ট এটা, এই এক্সাম্পলটা একটু পড়ে রেখো, এখান থেকে এত অব্দি হিমোলাইসিস অফ আরবিসি ইন হাইপোটনিক সলিউশন। একটু পেঁচানো লাগতে পারে, কিন্তু একটু ঠিক করে ভাবলে জিনিসটা কিন্তু ইজি। ঠিক। আচ্ছা, তারপরে 2 নম্বরটা বাদ দাও, 2 নম্বরটা পরে করাচ্ছি। 3 নম্বরে চলে আসো, হাইপারটনিক সলিউশন। যে if the medium has lower concentration of water than the cell, then it is if it is very concentrated solution, the cell will lose water, such concentrated solution is hypertonic solution। আবার ছবি আঁকি বুঝাচ্ছি। যদি একটা সেলের বাইরে লো কনসেন্ট্রেশন অফ ওয়াটার, মানে ওয়াটারের কনসেন্ট্রেশন লো, ওয়াটার লো মানে সলিউট, সলিউট হাই, আর সলিউট হাই মানে সলিউশনও, সলিউশনও হাই। আমি বলেছি সলিউশনকে সবসময় সলিউটের সাথে কম্পেয়ার করবে, তাহলে সলিউশনও হাই। তাহলে সেলের ভিতরে ওয়াটারের কনসেন্ট্রেশন, মানে সেলের রেসপেক্ট, সেলের ভিতরে ওয়াটারের কনসেন্ট্রেশন হাই, বাইরে ওয়াটারের কনসেন্ট্রেশন লো, তাহলে হাই টু লো তার মানে জল বেরিয়ে যাবে, লুজ ওয়াটার, জলকে লুজ করবে সেলের ভিতরে, তাহলে এটাকে বলা হয় হাইপারটনিক সলিউশন। তো এরকম হাইপারটনিক সলিউশনে যদি রাখো, এরকম হাইপারটনিক সলিউশনে যদি তুমি প্ল্যান্ট সেলকে রাখো, তাহলে প্ল্যান্ট সেল ধীরে ধীরে দেখো শ্রিঙ্ক হয়ে যাবে, এই ছবিটা দেখবা, দেখো প্ল্যান্ট সেল ধীরে ধীরে শ্রিঙ্ক হয়ে যাচ্ছে, দেখো থাকি না? এই যে এই যে এই প্ল্যান্ট সেলের শ্রিঙ্ক হয়ে যাওয়াকে প্লাজমোলাইসিস বলে, প্ল্যান্ট সেলের শ্রিঙ্ক হয়ে যাওয়াকে প্লাজমোলাইসিস, প্লাজমোলাইজড হয়ে গেল। আর যদি অ্যানিমাল সেল যেমন রেড ব্লাড সেলকে যদি রাখি, ওটাও শ্রিঙ্ক হয়ে যাবে, রেড ব্লাড সেল শ্রিঙ্ক হয়ে যাওয়াকে ক্রিনেশন বলে, ক্রিনেটেড। তাহলে রেড ব্লাড সেল ফুলে ফেটে যাওয়াকে হিমোলাইসিস, প্ল্যান্ট সেল চুপসে যাওয়াকে প্লাজমোলাইসিস, রেড ব্লাড সেল চুপসে যাওয়াকে ক্রিনেশন। মনে থাকবে তো? আর কোনটা কোন কন্ডিশনে হয়, হাইপারটনিক না হাইপোটনিক? এই যে দেখো রেড ব্লাড সেল, এ নাম্বারটা, বি নাম্বারটাতে দেখো রেড ব্লাড সেল ফুলে ফেটে যাচ্ছে, তাহলে এটা প্লাজমোলাইসিস, সরি হিমোলাইসিস।
আর এই সি নাম্বারটাতে দেখো রেড ব্লাড সেল চুপসে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে ক্রিনেটেড। আচ্ছা, আর একটা কন্ডিশন হয়, বি নাম্বারে চলে আসো এবার, সরি 2 নম্বরে চলে আসো, আইসোটোনিক সলিউশন। সাপোজ একটা গ্রেপ এমন একটা কন্ডিশনে রাখা আছে যে ওয়াটারের, গ্রেপের ভিতরে ওয়াটার আর সুগার, আর বাইরে ওয়াটারের অ্যামাউন্ট আর সুগারের অ্যামাউন্ট সেম সেম। সুগারটা বাদ দাও, এখানে ওয়াটারের কনসেন্ট্রেশন যা আছে, সুগারের এই গ্রেপের ভিতরেও ওয়াটারের কনসেন্ট্রেশনও তাই আছে। ওয়াটারের কনসেন্ট্রেশন যা থাকলে সুগারও তো ম্যাচই হবে, হ্যাঁ কি না? ওয়াটারের সাথে সুগার তো আর আলাদা নাই, একসাথে মিশে আছে। তাহলে এখানে ওয়াটারের কোনো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হচ্ছে, মানে কনসেন্ট্রেশনের কোনো ডিফারেন্স হচ্ছে? হচ্ছে না, তাহলে ওয়াটারের কোনো মুভমেন্টই হবে না। এই ধরনের মিডিয়ামকে বলা হয়, এই ধরনের সলিউশনকে বলা হয় আইসোটনিক সলিউশন। দেখো, সলিউশনটা কিন্তু এটাকে বলছে আইসোটনিক, তারপরে হচ্ছে তোমার হাইপারটনিক, হাইপোটনিক, সব কিন্তু সেলটাকে বলছে না, তার বাইরে যে সলিউশনটা আছে ওটাকে বলছে কিন্তু। এটা হচ্ছে হাইপারটনিক সলিউশন হলো, ওটা আইসোটনিক সলিউশন। তাহলে দেখো আইসোটনিক সলিউশনের ডেফিনেশন, যে ইফ দ্য মিডিয়াম সারাউন্ডিং দ্য সেল is of exactly the same water concentration as the cell, there will be no net movement of water, no net movement of water through plasma membrane. Such solution is called isotonic solution. যেমন একটা আইসোটনিক সলিউশনের এক্সাম্পল দেওয়া আছে রিঙ্গার্স সলিউশন, যেখানে তুমি অ্যানিমাল সেল আরবিসি কে রাখো, আরবিসি ফুলবেও না, তারপরে আরবিসি হচ্ছে চুপসাবেও না। রিঙ্গার্স সলিউশনে এরকম করে একটা সলিউশন বানানো যায়। তাহলে এগুলো বুঝতে পারবা তো পরে বাড়িতে গিয়ে, হাইপারটনিক, হাইপোটনিক আর আইসোটনিক কোন কন্ডিশনে এন্ডোসমোসিস হবে, কোন কন্ডিশনে এক্সোসমোসিস হবে, কোন কন্ডিশনে জল ঢুকবে, কোন কন্ডিশনে জল বেরোবে, এগুলো। তারপরে দেখো এইখানে একটা এক্সপেরিমেন্ট দেওয়া আছে, এই এক্সপেরিমেন্টটাতে একটা এরকম বিকার, এই যে এরকম একটা বিকার রাখা আছে উল্টা করে, আর বিকারের যে মুখটা, এই মুখটাতে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে আটকানো আছে। এটা সেলোফিন পেপার হতে পারে, সেলোফিন পেপার হতে পারে, অথবা ইন্টেস্টাইনের স্কিন হতে পারে, ইন্টেস্টাইন এর স্কিন হতে পারে। দোকানে খাসি কাটে দেখেছো? ওই খাসির যখন নাড়িভুড়ি বের করে, ইন্টেস্টাইনটা বের করে, ওই স্মল ইন্টেস্টাইনের যে স্কিনটা, ওটাও সেমি পারমিয়েবল মেমব্রেন, ওটা দিয়েও এটা বানানো যায়। তো এখানে কি করেছে, দেখো প্রথমে এইটার এই ভেতরে একটা, মানে একটু ওয়াটার আর সুগারের সলিউশন নিয়েছিল, পজিশন ছিল এ। ঠিক আছে, এই এ নাম্বার পজিশনে ওয়াটার, সুগার আর ওয়াটারের সলিউশন নিয়েছিল। তো এখানে সুগারের কনসেন্ট্রেশন, আমি শুধু এস লিখছি, সুগারের কনসেন্ট্রেশন অনেক হাই ছিল, তার মানে কি ওয়াটারের কনসেন্ট্রেশন লো। আর বাইরে শুধু ওয়াটার আছে, তার মানে সুগারের কনসেন্ট্রেশন ভেরি লো, ওয়াটারের কনসেন্ট্রেশন ভেরি হাই। শুধু ওয়াটার মানে নো সুগার, মানে কি সুগার ভেরি লো, ওয়াটার ভেরি হাই। তাহলে বলো, জল এই ফানেলের ভিতরে ঢুকবে না ফানেল থেকে জল বাইরে বেরোবে? বাইরে কেন বেরোবে? ওয়াটার হাই টু লো, হাই টু লো মানে বাইরে থেকে ভিতরে ঢুকবে না, বুঝলা? তো বাইরের থেকে ভিতরে ঢুকলে লেভেলটা বেড়ে এ থেকে বি তে চলে যাবে, বুঝলা? ওয়াটার ভিতরে ঢুকলে এই লেভেলটা এ থেকে বেড়ে বি তে চলে যাবে। তো এই সেমি পারমিয়েবিলিটি জিনিসটা কি? সেমি পারমিয়েবল মেমব্রেন হচ্ছে, এই যে ধরে নাও সেমি পারমিয়েবল মেমব্রেন, এটা হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন। সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্যে ছোট ছোট টাইনি টাইনি পোর থাকে, ছোট ছোট ফুটো থাকে। ওই ফুটোর সাইজ গুলো ওয়াটারের মলিকিউলের থেকে বড় হয়, কিন্তু অন্য পার্টিকেলের থেকে ছোট হয়। তাই এখান দিয়ে তাই এখান দিয়ে শুধুমাত্র ওয়াটারের পার্টিকেল গুলোই যেতে পারছে। ওয়াটার যেখানে হাই আছে সেখান থেকে, ওয়াটার যেখানে লো আছে সেখানে শুধু ওয়াটারের পার্টিকেল গুলোই যেতে পারছে। সুগারের পার্টিকেল যাওয়া আসা করতে পারবে না, কেন? কারণ সুগারের, এই যে এগুলো হচ্ছে সুগারের পার্টিকেল, সুগারের পার্টিকেল গুলো এই প্যাসেজের থেকে ছোট।
দেখো, এই এইটা হচ্ছে সলিউশন যেটা ওই ফানেলের ভিতরে আছে, আর এটা হচ্ছে সলিউশন যেটা ফানেলের বাইরে আছে। ফানেলের বাইরে অনলি ওয়াটার, অনলি ওয়াটার, নো সুগার, তার মানে সুগার লো। আর এটা হচ্ছে ফানেলের ভিতরে, ফানেলের ভিতরে সুগারের মলিকিউল দেখা যাচ্ছে, এই যে। তাহলে সুগারের কনসেন্ট্রেশন হাই, তার মানে ওয়াটারের কনসেন্ট্রেশন লো। তাহলে ওয়াটার এই যে হাই টু লো, তাহলে এই সাইড থেকে ওই সাইডে যাচ্ছে। বুঝলা কথাটা? না বুঝতে পারলে বলো। সেম এই অসমোসিস, এই অসমোসিসের আরো অনেক এক্সপেরিমেন্ট আছে। এটা তো মানে একটা ছবি। এটা হচ্ছে তোমার হাইপারটনিক সলিউশনে প্ল্যান্ট সেলের প্লাজমোলাইসিস হচ্ছে। তারপরে হচ্ছে এই যে হিউম্যানের আরবিসি দিয়ে একটা অ্যাক্টিভিটি আছে, ওটা এমনি দরকার নেই এটা অতটা পড়ার। এইটা দেখো, এই অ্যাক্টিভিটিটা দেখো। তুমি যদি তুমি যদি একটা এগের সবার বাইরে কি থাকে, এগ শেল থাকে, হ্যাঁ কি না? এগ শেলটা মানে সিম্পলি ক্যালসিয়াম কার্বনেট, CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। তুমি যদি একটা এগ কে এরকম HCl এর মধ্যে রাখো, HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাসিডের মধ্যে যদি রাখো, তাহলে কি হবে বলো তো? ওর এগ শেলটা ডিজলভ হয়ে যায়। বুঝলা? ওর এগ শেলটা আর থাকে না, এগ শেলটা ডিজলভ হয়ে যায়, শুধু থাকবে হচ্ছে তোমার, সরি, শুধু শুধু থাকবে হচ্ছে তোমার পাতলা মেমব্রেনটা থাকবে, যার ভিতরে এগ হোয়াইট আর হচ্ছে ইয়কটা থাকবে। তো তুমি শেলটাকে ডিজলভ করার পরে যে এগটা পাবা, ওই এগটাকে তুমি একবার হাইপোটনিক সলিউশনে রাখো, এই যে হাইপোটনিক সলিউশনে রাখো, একবার হাইপারটনিক সলিউশনে রাখো। তাহলে এগের যে মেমব্রেনটা, ভিতরে যে মেমব্রেনটা আছে, এই মেমব্রেনটা সেমি পারমিয়েবল মেমব্রেনের মতো। তাহলে হাইপোটনিক সলিউশনে রাখলে ওটা ফুলে যাবে, আর হাইপারটনিক সলিউশনে রাখলে ওটা চুপসে যাবে। বুঝলা? হাইপোটনিক সলিউশন মানে কি, ওয়াটার হাই আর ভিতরে ওয়াটার লো, তার মানে হাই টু লো, ভিতরে জল ঢুকছে তাই ফুলে যাচ্ছে। আর হাইপোটনিক সলিউশন মানে কি, বাইরে ওয়াটার লো, ভিতরে ওয়াটার হাই, তাহলে হাই টু লো, জল বাইরে বেরিয়ে যাচ্ছে তাই চুপসে যাচ্ছে। বুঝলা? এটা, এই অ্যাক্টিভিটিটা দেখবা। তারপরে হচ্ছে এই যে রেইজিন আর গ্রেপসের যে অ্যাক্টিভিটি, এটা তো আমি করালামই, তাই কি না? রেইজিনকে তুমি শুধু ওয়াটারের মধ্যে রাখলা, শুধু ওয়াটার, তার মানে বাইরে ওয়াটার হাই, ভিতরে ওয়াটার লো, তাহলে হাই টু লো, ভিতরে ঢুকলে দেখো গ্রেপস, সরি, রেজিন গুলো ফুলে ফুলে গ্রেপস হয়ে যাচ্ছে। তাহলে বাইরে থেকে ভিতরে ঢোকা মানে কি, কোন অসমোসিস? এন্ডোসমোসিস। কিন্তু যদি তুমি এই গ্রেপস গুলোকে আবার সল্ট সলিউশনে রাখো, তার মানে বাইরে সল্ট হাই, সলিউট হাই, তার মানে ওয়াটার লো, আর ভিতরে ওয়াটার তার মানে হাই, তাহলে হাই টু লো, তার মানে জল বেরোয় যাবে, বেরোয় যাওয়াকে কি বলে? এক্সোসমোসিস। এগুলো লাগবে, জিনিসগুলো, এই অ্যাক্টিভিটি গুলো আসতে পারে। তারপরে হচ্ছে স্যার, এই অসমোসিসের মানে আমাদের বা প্ল্যান্টের বডিতে এটার ইয়ে কি, সিগনিফিকেন্স কি? এই যে প্ল্যান্ট যে রুট দিয়ে ওয়াটারকে অ্যাবজর্ব করে কিনা, ওটা এই অসমোসিস প্রসেসেই করে, ওয়াটারকে যে অ্যাবজর্ব করে। এই যে সয়েল পার্টিকেলের সাথে যে এই যে ওয়াটার গুলো লেগে আছে, এই ওয়াটার গুলোকে অসমোসিস প্রসেসেই এন্টার করে রুটের মধ্যে নিয়ে নিবে। এই এক্সাম্পল অফ অসমোসিস, এটা ইম্পর্টেন্ট। The unicellular freshwater organism and most plant cells tend to gain water through osmosis. Absorption of water by plant root is an example of osmosis. এগুলো লাগবে। তাহলে ডিফিউশন আর অসমোসিসের মধ্যে ডিফারেন্স কি কি? ডিফিউশন যে কোনো মিডিয়ামে হবে, এখানে হাইপার হাইপো আইসো কোনো ব্যাপার নেই, তো যে কোনো মিডিয়ামে হবে। কিন্তু অসমোসিস হচ্ছে তোমার লিকুইড মিডিয়ামে মেইনলি হয়, কারণ এখানে ওয়াটারের মুভমেন্ট হচ্ছে। 2 নাম্বার, ডিফিউশনে সলিড লিকুইড গ্যাস সব মলিকিউলেরই তোমার যাওয়া আসা হয়, কিন্তু অসমোসিসে শুধুমাত্র কি সলভেন্ট মানে কোন মলিকিউল, ওয়াটার মলিকিউলেরই শুধু মুভমেন্ট হয়। ডিফিউশনে কোনো সেমি পারমিয়েবল মেমব্রেনের দরকার নেই, নট রিকোয়ার্ড। অসমোসিসে সেমি পারমিয়েবল মেমব্রেনের দরকার আছে। ডিফিউশন, এই 4 নাম্বার পয়েন্টটা বাদ দাও, এটা তোমাদের ক্লাসে নেই। 4 নাম্বার পয়েন্টটা বাদ দাও।
চার পাঁচ দুটোই বাদ দাও, তোমাদের এই প্রথম তিনটা লিখে আসলেই এনাফ। এগুলো তোমার কাইনেটিক থিওরি অফ পার্টিকেলের ঢুকে গেল, এগুলো দরকার নেই। এটা পড়েও পড়লে কি এটা বুঝাই দিলেও কিছু বুঝবা না। আর আরেকটা বলেছিলাম না, মিডিয়েটেড ট্রান্সপোর্ট, এটাও কিন্তু প্যাসিভ ট্রান্সপোর্ট। খালি কি এটাও ডিফিউশন হাই টু লো। খালি কি লাগবে একটা যেন, কিসের হেল্প লাগবে, উইথ দ্য হেল্প অফ প্রোটিন। যে প্রোটিন গুলোকে ট্রান্সপোর্ট প্রোটিন বা পারমিয়েস বলে। এই যে such movement molecules are moved across the membrane by special proteins called transport protein permease from all small passageway through the membrane, enabling the solute molecule to cross the phospholipid bilayer. Permease are usually quite specific, only a limited group of chemical substances or perhaps even a single substance they recognize and transport. মনে করো এটা হচ্ছে একটা সেল, এটা একটা সেল মেমব্রেন, সেল মেমব্রেনের মধ্যে যে ইন্টিগ্রাল প্রোটিন আছে, এই ইন্টিগ্রাল প্রোটিনের মধ্যে প্যাসেজ আছে, প্যাসেজ। ওই প্যাসেজ দিয়েই কোনো কোনো মলিকিউল হাই থেকে লো এর দিকে ঢুকতে পারে বা হাই থেকে লো এর দিকে বাইরে বেরোতে পারে। সিম্পল ডিফিউশনই, কিন্তু উইথ দ্য হেল্প অফ এ প্রোটিন। তাহলে এটাকে বলবো মিডিয়েটেড ট্রান্সপোর্ট। ডিফিউশনের আরেকটা নাম ফ্যাসিলিটেটেড ট্রান্সপোর্টও হয়। এটা একটু জাস্ট মনে রেখো, ফ্যাসিলিটেটেড ট্রান্সপোর্ট স্ল্যাশ ডিফিউশন। আর লাস্ট কি, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কি যেন লাগবে, এনার্জি লাগবে। আর অ্যাক্টিভ ট্রান্সপোর্টে তোমার হচ্ছে মলিকিউলের মুভমেন্ট হাই টু লো হবে না, উল্টোটা হবে, অপোজিট টু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। তার মানে এটা লো টু হাই হবে। বুঝতে পারছো তো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এই অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা ইম্পর্টেন্ট। তো স্যার কোয়েশ্চেনটা হচ্ছে যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দিয়ে আর সেল কোন কোন জিনিসকে বাইরে ভিতরে যাওয়া আসা করায়, এই ডিফারেন্সের নিচে চলে আসো। যেমন মনে করো, এখান থেকে মার্ক করবা সোডিয়াম, তারপরে মনে করো পটাশিয়াম। এই আয়ন গুলো যাওয়া আসা করানোর জন্য অ্যাক্টিভ ট্রান্সপোর্টের দরকার পড়ে। সোডিয়াম, পটাশিয়াম। কারণ কি বলতো, জেনারেলি সেলের ভিতরে হাই কনসেন্ট্রেশন অফ পটাশিয়াম আয়ন থাকেই অলরেডি। মনে করো একটা সেল, এদিকে দেখো, সেলের ভিতরে অলরেডি পটাশিয়াম আয়ন হাই আছেই, বাইরে মনে করো পটাশিয়াম আয়ন লো আছেই। তবুও সেলটার পটাশিয়াম আয়নের দরকার। তো ও কি বাইরে বের করে দিবে পটাশিয়াম আয়নকে? কখনোই না। হাই টু লো এটা হবেই না। ও জোর করে বাইরের থেকে ভিতরেই পটাশিয়াম আয়নকে ঢুকাবে। লো টু হাই, নিচতলা থেকে উপরতলা, তাহলে কি খরচ করতে হবে? এনার্জি মানে এটিপি খরচ করতে হবে। আর এগুলো কিন্তু প্রোটিন দিয়েই হয়, এগুলো কিন্তু এই যে পাম্প প্রোটিন দিয়েই হয়। সেল মেমব্রেনের মধ্যে যে প্রোটিন গুলো দেখিয়েছিলাম, এই যে দেখো, আহ পাম্প প্রোটিনের কথাটা কোথায় লেখা আছে, এই যে এখানে, এই যে উপরে এই জায়গাটা লেখা আছে, পাম্প করে ওটাকে করতে হয় এনার্জি খরচ করে। তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর ডিফিউশনের ডিফারেন্সেস গুলো দেখে নাও। এখানে কোনো কোয়েশ্চেন থাকলে বলো। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর ডিফিউশনের ডিফারেন্স দেখো। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে একটা র্যাপিড প্রসেস, ডিফিউশন হচ্ছে একটা স্লো প্রসেস। আচ্ছা, অ্যাক্টিভ ট্রান্সপোর্টে মলিকিউলের মুভমেন্ট এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, মানে কি লো টু হাই। যদি এত বড় সেন্টেন্স মনে না থাকে, যদি মনে করো এই যে 2 নম্বর, ইট ক্যান মুভ মেটেরিয়ালস থ্রু এ বায়োলজিক্যাল মেমব্রেন, এত কিছু যদি মনে না থাকে, তুমি সিম্পলি লিখবা ইট অকার্স এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, তাহলেই হবে। আর ডিফিউশন কিন্তু সবসময় ডাউন টু দা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, মানে হাই টু লো। তারপরে হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট শুধু একদিকেই হয়, কিন্তু ডিফিউশন দুই দিকে হতে পারে। সেটা এখন ডিপেন্ড করছে কোন দিকে কনসেন্ট্রেশন হাই আছে না লো আছে। তারপরে অ্যাক্টিভ ট্রান্সপোর্টে ওই যে পাম্প প্রোটিন বা ক্যারিয়ার বা ট্রান্সপোর্ট প্রোটিনের দরকার পড়ে, ডিফিউশনে কোনো প্রোটিনের দরকার পড়ে না। অ্যাক্টিভ ট্রান্সপোর্টে এনার্জি মানে এটিপির দরকার পড়ে, ডিফিউশনে কোনো এনার্জির দরকার পড়ে না। আর লাগবে? ব্যাস এই পাঁচটা বললেই হবে, আর লাগবে না।
লাস্ট পয়েন্টে মনে রেখো যে ইট লিডস টু অ্যাকুমুলেশন অফ মেটেরিয়াল। দেখো, যেহেতু সবসময় সেলের ভিতরেই ঢুকছে, তো সেলের ভিতরে জিনিসের অ্যাকুমুলেশন হবে, কিন্তু তোমার হচ্ছে ডিফিউশনে ডাজ নট অ্যাকুমুলেট, ওখানে কোনো কিছু জমা টমা হয় না। তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়ে গেল। এবার চলে আসো প্লাজমা মেমব্রেনের আর একটা ফাংশন, সেটা হচ্ছে এন্ডোসাইটোসিস। দেখো, এন্ডো, এন্ডো মিনস ইনসাইড, ইনসাইড। আর সাইটোসিস, সাইটোসিস মিনস সেল, ইনসাইড অফ দ্য সেল, সেলের ভিতরে কোনো কিছুকে ঢুকানোকে এন্ডোসাইটোসিস বলে। এটা আমি কি বলছি, এন্ডোসাইটোসিস কি বলছি, এটা আমি বলছি প্লাজমা মেমব্রেনের একটা ফাংশন। প্লাজমা মেমব্রেনের এখনো কি কি ফাংশন বললাম, ডিফিউশন, অসমোসিস, মিডিয়েটেড ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এগুলো বললাম। এটা অন্য একটা জিনিস, ঠিক আছে? এটা হচ্ছে এন্ডোসাইটোসিস। শুধু এটা মনে রাখো, এন্ডোসাইটোসিস ইজ দ্য ইনজেকশন অফ মেটেরিয়াল বাই দ্য সেল থ্রু দ্য প্লাজমা মেমব্রেন। এক্সাম্পল মনে রেখো, শুধু ফ্যাগোসাইটোসিস মনে রেখো তাহলেই হবে। শুধু ফ্যাগোসাইটোসিস মনে রেখো, ফ্যাগোসাইটোসিস ইজ এ টাইপ অফ এন্ডোসাইটোসিস। এই ছবি ঘুরেও ভুল করেও দেখতে যাবে না, ডাইরেক্ট চলে আসো এই যে অ্যামিবার ফ্যাগোসাইটোসিস প্রসেস। এই যে দেখো, এই যে এই ভিডিওটাতে দেখবা যে একটা অ্যামিবা কিরকম ওর, এই যে দেখো সেল মেমব্রেনটাকে আউটগ্রোথ করছে, তাই কি না? সেল মেমব্রেনটাকে আউটগ্রোথ করছে দুই দিক দিয়ে, এটাকে বলে ফলস ফিট অর সিউডোপোডিয়া। আর এইটা হচ্ছে ওর খাবার। গেল বেটা, মরছে, ধরছে। এবার এটাকে বলে ফ্যাগোসাইটোসিস, খেয়ে নিল, এই জিনিসটাকে খেয়ে নিল, সেলের ভিতরে ঢুকিয়ে নিল, এটাকে বলে, এই যে ভ্যাকিউলটা তৈরি হলো এটাকে বলে ফুড ভ্যাকিউল। এবার এই ফুড ভ্যাকিউলের মধ্যে ধীরে ধীরে, এটার মধ্যে ধীরে ধীরে ডাইজেস্টিভ এনজাইম ঢুকবে, এই ফুডটাকে ডাইজেস্ট করে নেবে। এখানে তোমার হচ্ছে একটা স্লো আছে এইখানে, দেখো এই যে সাইটোপ্লাজমের মুভমেন্ট হচ্ছে, একই না? এই যে দেখো তো ভিতরে লিকুইডটা ফ্লো করছে, তাই না? তো সাইটোপ্লাজমের ফ্লো করে ও সিউডোপোডিয়া বানায়। এটা হচ্ছে এক ধরনের, এটা হচ্ছে এক ধরনের এন্ডোসাইটোসিস, অর মানে হচ্ছে তোমার ফ্যাগোসাইটোসিস বলে এটাকে। স্যার, আমাদের বডির মধ্যে এরকম কোনো অ্যামিবার মতো কোনো সেল আছে যে ফ্যাগোসাইটোসিস করে? হ্যাঁ, হোয়াইট ব্লাড সেল। ব্লাডের মধ্যে যে রেড ব্লাড সেল থাকে, ওরকমই থাকে হোয়াইট ব্লাড সেল অ্যামিবার মতো। ওরা কি খায় স্যার? জার্মস কে খেয়ে নেয়। জার্মস কে খেয়ে আমাদের বডিকে হেলদি রাখে। তো ফ্যাগোসাইটোসিস, দেখো, এটাও কিন্তু প্লাজমা মেমব্রেন দিয়েই হচ্ছে, হ্যাঁ কি না? প্লাজমা মেমব্রেনকেই ভাঁজ করে জিনিসটা হচ্ছে, তাই এটাও কিন্তু প্লাজমা মেমব্রেনের একটা ফাংশন। যেমন দেখো এখানে আমাদের বডির হোয়াইট ব্লাড সেলের ফ্যাগোসাইটোসিসের কথা বলা হয়েছে, লিউকোসাইট এনগালফ সেলুলার ডেব্রি, সেলের যেগুলো মানে বাঁচা বাঁচা জিনিস ওগুলা খেয়ে নেয়, আনইনভাইটেড মাইক্রোবস, ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলোকে খেয়ে নেয় ফ্যাগোসাইটোসিস প্রসেসে। তারপরে দেয়ার আর আদার ফ্যাগোসাইটস, আমাদের মধ্যে আরো অনেক ফ্যাগোসাইটস আছে, যেমন এই যে দেখো ম্যাক্রোফাজ। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের লিভারের আশেপাশে পাওয়া যায়, লিভার সারাউন্ডিংস এ যে কানেকটিভ টিস্যু আছে ওখানে পাওয়া যায় এই ম্যাক্রোফাজ। এরাও জার্মসকে খেয়ে নেয়। স্যার, অ্যামিবার ফ্যাগোসাইটোসিস কোথায় কোথা থেকে পড়বো? এই যে ফিগারের নিচে যে ক্যাপশনটা দেওয়া আছে, এই ক্যাপশনটা হচ্ছে ফ্যাগোসাইটোসিসের প্রসেস করে রাখবা, পিকচার হচ্ছে এটা, যে ফ্যাগোসাইটোসিস এইটা হচ্ছে করে রাখবা। যদি তোমাকে পরীক্ষায় লিখতে বলে ফ্যাগোসাইটোসিস প্রসেসটা, তাহলে এইটা লিখবা, এই ফিগারের নিচে ক্যাপশনটা লিখবা। দেখো, এই যে একটা ফুড এসছে, এই যে দেখো ধীরে ধীরে, এই যে দেখো অ্যারো দেওয়া আছে, এই যে সিউডোপোডিয়া ফর্ম করছে, সিউডোপোডিয়া ফর্ম করে নিল, করে ফুড, ওই ফুডটাকে ভিতরে ঢুকিয়ে নিল, তারপরে ডাইজেস্ট করে ওটাকে ইয়ে করে দেবে, ডাইজেস্ট করে ফেলবে। তারপরে হচ্ছে তোমাদের এটা লাগবে না। আচ্ছা, এবার চলে আসো এক্সোসাইটোসিস। এন্ডোসাইটোসিস মানে যদি ভিতরে ঢুকানো হয়, তাহলে এক্সো মানে আউট, আউটসাইড, আউটসাইড অফ দ্য সেল, বাইরে বের করে দেওয়া। এটাও প্লাজমা মেমব্রেন দিয়েই হয়। এই যে যেমন এই পিকচারটা দেখো,
এই পিকচারটা দেখো, ধরে নাও সেলের ভিতরে অনেক, মনে করো, ওয়েস্ট প্রোডাক্ট জমা হয়ে গেছে, ওয়েস্ট প্রোডাক্ট জমা হয়ে গেছে, অথবা অনেক বেশি ওয়াটার জমা হয়ে গেছে, অনেক বেশি জল জমা, যা কিছু হতে পারে। সেলের ওয়েস্ট প্রোডাক্ট হতে পারে, ওয়াটার হতে পারে, বা এই যে দেখো লেখা আছে সেলের কোনো সিক্রিশন, কোনো হরমোন বা এনজাইমও হতে পারে। তো কি করবে এই সেল এই জিনিসগুলোকে একটা ভ্যাকুওলের মধ্যে, একটা ভেসিকলের মধ্যে জমা করবে। তারপরে এই ভেসিকলটাকে ধীরে ধীরে সেল মেমব্রেনের দিকে নিয়ে যাবে। দেখো গিয়ে সেল মেমব্রেনের সাথে গিয়ে লেগে গেল, হ্যাঁ কি না, ফিউজড উইথ দ্য সেল মেমব্রেন। তারপরে সেল মেমব্রেনটা, এই যে দেখো ডেব্রিস গুলো বাইরে বেরিয়ে যাচ্ছে, বাইরে বেরিয়ে যাওয়াকে বলা হয় এক্সোসাইটোসিস। তো এই এক্সোসাইটোসিসের কিন্তু অনেক সিগনিফিকেন্স আছে। এক্সোসাইটোসিস দিয়ে কি কি করে একটা সেল বলে দিচ্ছি, দাঁড়াও। আগে এক্সোসাইটোসিসের ডেফিনেশনটা মার্ক করো। এই যে এখান থেকে, the membrane of a vesicle can fuse with the plasma membrane and extrude মানে কি বাইরে বের করে দেওয়া its content to the surrounding medium. This process is called cell vomiting or exocytosis. যেহেতু ভমিট করে বাইরে বের করে দিচ্ছে, তাই এটার নাম সেল ভমিটিং অর এক্সোসাইটোসিস। তো এগুলোর সিগনিফিকেন্স কি? এক নাম্বার, আনডাইজেস্টেড রেসিডিউকে বাইরে বের করতে হেল্প করে। দুই নাম্বার, কোনো কিছু সিক্রিট করতে হেল্প করে, যেমন হরমোন, এনজাইম, এগুলোকে সিক্রিট করতে হেল্প করে। আচ্ছা, তারপরে হচ্ছে মনে করো এক্সোসাইটোসিস প্রসেসে অনেক ডব্লিউবিসি আমাদের ব্লাড থেকে বাইরে বেরিয়ে আসে। ট্রান্সপোর্ট এ সাবস্টেন্স কমপ্লিটলি অ্যাক্রস এ সেলুলার ব্যারিয়ার, ফর এক্সাম্পল সাবস্টেন্সেস আইজিএ, ইমিউনোগ্লোবিউলিন, এটা হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিবডি কি করে? জার্মসদেরকে কিল করে। তো মনে করো, এটা মনে করো একটা সেল, এ আইজিএ অ্যান্টিবডি বানাচ্ছে, এবার এই সেলের আশেপাশে একটা জার্মস চলে আসলো, তাহলে এই আইজিএ নাথিং বাট কেমিক্যালস, প্রোটিন দিয়ে তৈরি কেমিক্যালস। তো এই কেমিক্যাল গুলোকে এক্সোসাইটোসিস প্রসেসে বাইরে বের করবে, আর এই আইজিএ গুলো এসে, মানে অ্যান্টিবডি গুলো, এই জার্মস কে কিল করে ফেলবে। তাহলে এই কোনো সাবস্টেন্স কে বাইরে বের করতেও হেল্প করে এক্সোসাইটোসিস। যদি লাস্টেরটা মনে না থাকে, এই যে আইজিএ, এটা যদি মনে না থাকে, তাহলে 1 আর 2 মনে রেখো, তাহলেও হবে। সিগনিফিকেন্স দুটো। আচ্ছা, তাহলে 5 নাম্বার হয়ে গেল। তাহলে এবার চলে আসা হচ্ছে সেল ওয়াল। সেল ওয়াল, সেল ওয়াল কিন্তু অ্যানিমাল সেলের থাকে না। সেল ওয়াল থাকে হচ্ছে আইদার ব্যাকটেরিয়ার সেল ওয়াল থাকে, না হলে প্ল্যান্ট সেলের সেল ওয়াল থাকে, আর না হলে হচ্ছে তোমার ফাঙ্গির সেল ওয়াল থাকে। তিনটা জিনিসের সেল ওয়াল থাকতে পারে। ব্যাকটেরিয়ার যে সেল ওয়ালটা হয়, সেল ওয়াল যদি সবসময় সেল মেমব্রেনের বাইরে থাকবে, সেল ওয়াল থাকা মানে সেল মেমব্রেন না থাকা তা না কিন্তু। সেল ওয়াল থাকা মানে সেল মেমব্রেনও আছে, তার বাইরে সেল ওয়ালটা আছে। ব্যাকটেরিয়ার সেল ওয়াল কি দিয়ে তৈরি? পেপটাইডোগ্লাইক্যান বলে একটা জিনিস দিয়ে তৈরি। পেপটাইডোগ্লাইক্যান বলে একটা সাবস্টেন্স দিয়ে তৈরি। কি জিনিস এটা মনে রাখতে হবে না, নামটা যদি মনে রাখতে পারো, রাইট। প্ল্যান্ট সেলের সেল ওয়াল অন দি আদার হ্যান্ড, প্ল্যান্ট সেলের সেল মেমব্রেনের বাইরে যে সেল ওয়ালটা থাকে, এইটা সেলুলোজ দিয়ে তৈরি, হেমিসেলুলোজ দিয়ে তৈরি, হেমিসেলুলোজ দিয়ে তৈরি, অথবা পেকটিন দিয়ে তৈরি হতে পারে, পেকটিন, তারপরে লিগনিন দিয়ে তৈরি হতে পারে। অনেক কিছু দিয়ে প্ল্যান্টের সেল ওয়াল তৈরি হতে পারে। স্যার, প্ল্যান্টের সব সেলের সেল ওয়াল কি সব কিছু দিয়ে তৈরি না? যেই সেলগুলো নতুন তৈরি হয়েছে, জাস্ট নিউলি ডিভাইডেড সেল, তাদের সেল ওয়াল শুধু সেলুলোজ দিয়ে তৈরি। আর যেগুলো অনেক পুরনো সেল, তাদের সেল ওয়ালটা পেকটিন, লিগনিন, এগুলো দিয়ে তৈরি। পেকটিন আর লিগনিন যদি থাকে, তাহলে সেই সেল ওয়ালটা খুবই হার্ড হয়। যেমন হাস্ক অফ কোকোনাটের যে ছিবড়া, নারকেলের যে ছিবড়া, ওটার মধ্যে লিগনিন থাকে, ওদের সেলগুলোর মধ্যে লিগনিন থাকে, সেই জন্য ওগুলো খুবই শক্ত হয়। কিন্তু একটা কচি ডাল কি অত শক্ত হয়? কারণ ওটার সেল ওয়ালটার মধ্যে শুধু সেলুলোজ আছে।
তো মানে হাস্ক অফ কোকোনাটেও সেলুলোজ আছে, অ্যালং উইথ সেলুলোজ লিগনিনও আছে, সেই জন্য ওটা বেশি হার্ড হয়। অন দি আদার হ্যান্ড ফাঙ্গি, মনে করো ইস্ট, ইস্টের বাইরের সেল ওয়ালটা অন্য জিনিস দিয়ে তৈরি, যেটার নাম হচ্ছে কাইটিন। স্যার এই জিনিসগুলো কি, পেপটাইডোগ্লাইকেন, সেলুলোজ, হেমিসেলুলোজ, জিনিসগুলো কি? পেপটাইডোগ্লাইকেন আমি তোমাকে বলে দিই তোমার মানে বুঝার সুবিধার জন্য, এগুলো প্রোটিন আর সুগার দিয়ে তৈরি, প্রোটিন আর সুগার। সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, লিগনিন, এগুলো ডিফারেন্ট ফর্মস অফ সুগার, অনলি সুগার, যেমন গ্লুকোজ ওরকম টাইপের, কিন্তু অনেক কমপ্লেক্স ফর্ম। কাইটিনও সুগার দিয়ে তৈরি, কাইটিনও সুগার দিয়ে তৈরি। তো ডিফারেন্ট ডিফারেন্ট যাদের সেল ওয়াল আছে, তাদের সেল ওয়াল ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস দিয়ে তৈরি। আমরা এখানে বেসিক্যালি শুধু প্ল্যান্টের সেল ওয়াল নিয়েই কথা বলবো। তাও আমি বলে দিলাম যে কার সেল ওয়াল কি দিয়ে তৈরি। তাহলে সেল ওয়াল, দেখো এটা কি লেখা আছে, যে সেল ওয়াল ইজ নন লিভিং। কেন? কারণ এর মধ্যে প্রোটিন থাকে না, তাই এটা নন লিভিং। নন লিভিং। আর পারমিয়েবিলিটি কিরকম? ফ্রিলি পারমিয়েবল, তার মানে এর দরজাটা অনেক বড়, এই যে রুমের দরজাটা অনেক বড়, এটা দিয়ে সবকিছু যাওয়া আসা করতে পারে, এক্সেপ্ট ব্যাকটেরিয়া ফ্যাকটেরিয়া, ওগুলো যাওয়া আসা করতে পারে, মানে এমনি জল টল যে কোনো কিছু যাওয়া আসা করতে পারে। তাহলে স্যার এটা ট্রান্সপোর্টে হেল্প করে না? না, কারণ সেল ওয়ালের পরেই আছে সেল মেমব্রেন, ও হেল্প করবে তারপর। অ্যান্ড ইজ সিক্রেটেড বাই সেল ইটসেলফ, মানে সেল থেকেই তৈরি হয়, ফর দা প্রোটেকশন অফ ইটস প্লাজমা মেমব্রেন অ্যান্ড সাইটোপ্লাজম। এটার মেইন ফাংশন হচ্ছে প্রোটেকশন করা। তো ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে শেপ অফ প্ল্যান্ট সেল এন্ড প্রিভেট দেশে, আচ্ছা কি দিয়ে তৈরি? ইট ইজ মেড আপ অফ পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড মানে কি? কার্বোহাইড্রেট, বললাম না সুগার, যেটার নাম কি? সেলুলোজ। এইটা মনে রেখো, সেলুলোজ দিয়ে তৈরি। এত অব্দি মনে, এখানে যা দেখানো আছে সব দাগিও না। আর কি কি দিয়ে তৈরি হতে পারে? যে পেকটিন আর হেমিসেলুলোজ, এই জিনিস, এই তিনটা জিনিসেরই নাম মনে রেখো, সেলুলোজ, পেকটিন আর হেমিসেলুলোজ। তো এবার এই সেল ওয়ালের ফাংশন কি? সেল ওয়ালের ফাংশন 1 নাম্বার, যদি গোটাটা না মনে রাখতে পারো শুধু এইটুকুনি মনে রাখবা, সেলকে টার্জিডিটি প্রোভাইড করা। টার্জিডিটি প্রোভাইড করা মিন্স, মনে করো একটা সেল, মনে করো একটা সেল হাইপোটনিক মিডিয়ামে রাখা আছে, মনে রেখো কিন্তু হাইপোটনিক। হাইপোটনিক মিডিয়াম কি? ওয়াটারের কনসেন্ট্রেশন বাইরে, এই যে বলতে পারছো না, বাইরে হাই, সুগারের কনসেন্ট্রেশন বা সলিউটের কনসেন্ট্রেশন লো, ভিতরে ওয়াটারের কনসেন্ট্রেশন লো, সুগারের কনসেন্ট্রেশন হাই, এনিওয়ে। তাহলে ওয়াটার হাই টু লো, তার মানে ভিতরে ঢুকবে, হ্যাঁ কি না? ভিতরে ঢুকলে সেল মেমব্রেনটা ফুলতে থাকবে, সেল মেমব্রেনটা ফুলতে থাকবে। কিন্তু যদি সেল মেমব্রেনটা ফুলতেই থাকে তাহলে তো সেলটা বার্স্ট হয়ে যাবে, হ্যাঁ কি না? কিন্তু হবে না, প্ল্যান্ট সেলের সেলটা বার্স্ট হবে না, কারণ ওর বাইরে কি আছে? সেল ওয়াল আছে। এই এইটাকে এই যে টার্জিডিটি মানে কি, এই এই যে ফুলে যাওয়ার জন্য যে সিচুয়েশনটা ক্রিয়েট হলো, এটাকে টার্জিডিটি বলে। ফুলে যাচ্ছে একবারে, টান টান হয়ে গেল একদম ফুলে, এটাকে টার্জিডিটি বলে। আচ্ছা এবার যদি আমি একটা সেলকে, একটা পুরো টার্জিড সেলকে, পুরো টার্জিড মানে জল দিয়ে করে পুরো টইটুম্বুর সেলটা, তার মানে ভিতরে ওয়াটার অনেক বেশি। এবার এটাকে যদি হাইপারটনিক মিডিয়ামে রাখি, হাইপারটনিক, তার মানে বাইরে ওয়াটার কম, ভিতরে ওয়াটার, আবার পানি শেষ হয়ে গেল, ভিতরে ওয়াটার বেশি বাইরে ওয়াটার লো। তাহলে লো, হাই টু লো মানে ভিতর থেকে জল বাইরে বেরোবে। ভিতর থেকে জল বাইরে বেরোলে কি হবে? সেল মেমব্রেনটা ধীরে ধীরে ছোট হয়ে যাবে, হ্যাঁ কি না? সেল মেমব্রেনটা ধীরে ধীরে ছোট হয়ে যাবে, কিন্তু সেল ওয়ালটা একই থাকবে। এইটাকে আবার বলে ফ্ল্যাসিডিটি। টার্জিডিটির অপোজিট হচ্ছে ফ্ল্যাসিডিটি। এবার আমাকে বলো তো, এই কন্ডিশনটা একটু আগেই আমরা পড়লাম, প্ল্যান্ট সেল এরকম চুপসে যাওয়াকে কি বলে? ডিস্টেন্সটা ধীরে ধীরে, রেকর্ডই হয়নি।
এই যে আজকে তোমার ইয়েটা খুব আপ ডাউন করছে না, নেটওয়ার্ক না তোমার হচ্ছে, আরে ভোল্টেজ 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 খুব আপ ডাউন করছে তো। তো দেখো এখানে পিন দিয়ে না করলে হবে না। এইটা হচ্ছে তোমার, এইটা হচ্ছে সেল ওয়াল। এই যে সেল ওয়াল, দেখো তো ধীরে ধীরে সেল মেমব্রেনটা সেল ওয়াল, the strength may be further increased by the addition of lignin in tissues। যেমন জাইলেমের সেল ওয়াল লিগনিন দিয়ে তৈরি, জাইলেম মানে কি এমনি কাঠ। আচ্ছা 3 নম্বর কি, সেল ওয়াল কিরকম পারমিয়েবল, তার মানে টু অ্যালাউ ওয়াটার টু সাবস্টেন্সেস ইন সলিউশন, সবকিছুকেই অ্যালাউ করে। আচ্ছা এবার 4 নম্বরটা যেটা ভুল করে তখন বলতে বলতে বলে ফেলছিলাম, 4 নম্বরটার জিনিসটা কি দেখো। এতবার যদি তোমার চলে যায় লাইন, তাহলে তো রেকর্ডই হবে না। ধরে নাও, এদিকে দেখো, ধরে নাও এটা হচ্ছে একটা প্ল্যান্টের সেল ওয়াল, এটা মনে করো একটা প্ল্যান্টের সেল ওয়াল। এবার প্ল্যান্টের সেল ওয়াল সেলুলোজ দিয়ে তৈরি, এর পাশে আর একটা সেল সেল আছে, এরও সেল ওয়াল। এবার দুটো সেল ওয়ালের মাঝখানে একটা গ্লু লাইক সাবস্টেন্স থাকে, একটা গ্লু লাইক সাবস্টেন্স থাকে, এই গ্লু লাইক সাবস্টেন্সটাকে বলে হচ্ছে মিডল ল্যামেলা। গ্লু লাইক সাবস্টেন্স থেকে কথা বলো না, কি বলে মিডল ল্যামেলা। এই মিডল ল্যামেলাটা কি দিয়ে তৈরি, ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম পেকটেট, ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম পেকটেট দিয়ে তৈরি এই মিডল ল্যামেলাটা, যেটা দিয়ে দুটো অ্যাডজাসেন্ট সেল গ্লু চিপকে থাকে। সেই জন্য প্ল্যান্টের সেল ওয়ালের মাঝে অত গ্যাপ ট্যাপ থাকে না। দেখিয়ে দিচ্ছি মিডল ল্যামেলা কোথায় আছে, আগে এটা বোঝো। মিডল ল্যামেলা কি বুঝলা তো, যে দুটো অ্যাডজাসেন্ট সেলের সেল ওয়ালের একদম আউটার মোস্ট মানে বাইরের দিকে এরকম মিডল ল্যামেলা থাকে, যেটা দুটো অ্যাডজাসেন্ট সেলকে গ্লু লাইক মানে চিপকে রাখে। এবার সেল ওয়াল সেল তোমার হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি, কিন্তু যদি কোথাও সেলুলোজের ডিপোজিশন কম হয়, কোথাও যদি সেলুলোজের ডিপোজিশন কম হয়, ধরো না এখানে সেলুলোজ একটু কম ডিপোজিট হয়েছে, এই জায়গাটাতে সেলুলোজ একটু কম ডিপোজিট হয়েছে, তাহলে কি হবে যে এই জায়গাটাতে একটা প্যাসেজ তৈরি হবে, এই জায়গাটাতে একটা প্যাসেজ তৈরি হবে। এই জায়গাগুলোকে বলা হচ্ছে পিট, জায়গাগুলোকে কি বলে, পিট। আর এই পিট দিয়ে কি করে দুটো অ্যাডজাসেন্ট সেল নিজেদের মধ্যে সাইটোপ্লাজম দেওয়া নেওয়া করতে পারে, সাইটোপ্লাজমের স্ট্রিম স্রোত যাওয়া আসা করতে পারে, দুটো সেল নিজেদের মধ্যে এইভাবে কানেক্ট করতে পারে। এই সাইটোপ্লাজমের স্ট্রিমকে বলে প্লাজমোডেজমাটা, প্লাজমোডেজমাটা। এটাও সেল ওয়ালেরই ফাংশন, যে সেল ওয়াল হ্যাজ পিটস and through pits plasmodesmata can flow from one cell to another cell। দেখো এখানে লেখা আছে যে ইট হ্যাজ ন্যারো পোর্স, it has it has narrow pores called pits through which fine strands of cytoplasm called plasmodesmata are able to pass. These intercellular connections allow exchange of material between the living cell contents। 4 নম্বরটা। আর মিডল লেভেলা 5 নম্বরটা কি বললাম, যে যদি দুটো সেল ওয়ালের মাঝখানে সেল ওয়ালস অফ অ্যাডজেসেন্ট সেলস আর গ্লুড টুগেদার বাই মিডল ল্যামেলা, মিডল ল্যামেলা কি দিয়ে তৈরি বললাম, ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম পেকটেট। এটা হয়ে গেল 5 নম্বর, এগুলো সব সেল ওয়ালের ফাংশন। তাহলে সেল ওয়াল আর সেল মেমব্রেনের ডিফারেন্স, সেল ওয়াল শুধুমাত্র প্ল্যান্ট সেলেই থাকে, সেল মেমব্রেন শুধুমাত্র অ্যানিমাল সেলেই থাকে, তাই তো। হ্যাঁ আবার হ্যাঁ বলছি,
সেল ওয়াল শুধু প্ল্যান্ট সেলে থাকে, সেল মেমব্রেন শুধু অ্যানিমাল সেলেই থাকে? সেল মেমব্রেন প্ল্যান্ট সেল অ্যানিমাল সেল দুটোতেই থাকবে তো। সেল মেমব্রেন সেল ওয়ালের ভিতরে থাকবে, বোথ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল সেলস। সেল ওয়াল সবার বাইরে থাকে, কিন্তু সেল মেমব্রেন যদি অ্যানিমাল সেল হয় তাহলে সবার বাইরে, কিন্তু যদি প্ল্যান্ট সেল হয় তাহলে সেল ওয়ালের পরে, কি না? ইনার টু দা সেল ওয়াল। সেল ওয়ালকে বলা হয় নন লিভিং অ্যান্ড কোয়াইট থিক ইন প্ল্যান্ট সেল। নন লিভিং কেন? এর মধ্যে প্রোটিন নেই তাই। আর প্লাজমা মেমব্রেন ইজ লিভিং অ্যান্ড কোয়াইট থিন। সেল ওয়াল অনেক রিজিড হয় মানে হার্ড হয়, প্লাজমা মেমব্রেন ফ্লেক্সিবল হয়। সেমি পারমিয়েবল, সরি, সেল ওয়াল হচ্ছে একদম ফ্রিলি পারমিয়েবল, পারমিয়েবল লেখা আছে। প্লাজমা মেমব্রেন কিরকম? সিলেক্টিভলি পারমিয়েবল। সেল ওয়াল কি দিয়ে তৈরি? সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন। প্লাজমা মেমব্রেন কি দিয়ে তৈরি? লিপিড আর প্রোটিন, অল্প একটু কার্বোহাইড্রেটও থাকে। সেল ওয়ালের মেন ফাংশন হচ্ছে স্ট্রেংথ আর প্রোটেকশন প্রোভাইড করা, কিন্তু প্লাজমা মেমব্রেনের ফাংশন হচ্ছে মেইনলি প্যাসেজ, কন্ট্রোল প্যাসেজ অফ মেটেরিয়ালস ইন অ্যান্ড আউট অফ দ্য সেল। ভিতরের জিনিসকে হোল্ড করা, ভিতরে যে হোল্ড সেলুলার কন্টেন্ট মানে ভিতরের সাইটোপ্লাজমকে হোল্ড করা, আর যা বাইরের থেকে ভিতরে জিনিস যাওয়া আসা করা। তাহলে সেল ওয়াল অবধি তোমাদের পড়া দেওয়া থাকলো। কোনো কোয়েশ্চেন থাকলে বলো। নিউক্লিয়াস স্টার্ট করতে পারলাম না। পারবা তো, আমি অল্প অল্প করেই কিন্তু পড়া দিচ্ছি, কারণ তিনটাই চ্যাপ্টার সারা বছর